দর্শক, স্বাগত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব বিদ্যুৎ পরিস্থিতি, রাজনৈতিক কিছু বিষয়াদি রয়েছে, সাথে নির্বাচন কমিশনের সংলাপ বিষয়ে আলোচনা করার আশা রাখি। এই জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাসুক, আছেন আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য জনাব আনোয়ারুল ইসলাম আনোয়ার FCMA। এছাড়াও আরও উপস্থিত আছেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক জনাব নাজমুল হক প্রধান। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই। আমি জনাব আনোয়ারুল ইসলাম আনোয়ার আপনাকে দিয়ে শুরু করতে চাই। গত বেশ কয়েকদিন যাবতীয় দেশে জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে। যদিও এই সংকটকে জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন যে এই সংকট সাময়িক, সেপ্টেম্বর শীত মৌসুম শুরু হলে লোডশেডিং কমে আসবে। কি মনে করেন, আসলে কি সংকটটি সাময়িক, না সংকটটা আরো দীর্ঘ হবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভির সকল দর্শককে এবং আমাদের আলোচক দুজনবৃন্দ। না, উনি যথার্থই বলেছেন যে তার কারণে আপনারা দেখেছেন যে এই সরকারের আমলে আমরা বিদ্যুৎ খাতে নিরবচ্ছিন্ন আমরা বিদ্যুৎ সাপ্লাই কিন্তু হয়েছে এবং আমরা যে বিদ্যুতের স্বয়ংসম্পূর্ণ হয়েছে এটা কিন্তু আমরা প্রমাণ করেছি। এখন হঠাৎ করে লোডশেডিং কেন হচ্ছে, এটাও কিন্তু একটা প্ল্যান ওয়েতে করা হচ্ছে এবং এই দেশের মানুষকে অর্থনৈতিকভাবে নিরাপদ রাখার জন্যই কিন্তু এটা একটা সাময়িক পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে। কারণ আপনারা জানেন যে সারা বিশ্বব্যাপী করোনা মহামারীর যে ছোবল, তার উপরে বিশেষ করে এই জ্বালানি খাতের যে উৎস, বিশেষ করে ইউক্রেন এবং রাশিয়া, তার যুদ্ধের কারণেই কিন্তু সারা বিশ্বব্যাপী কিন্তু এই অবস্থা হয়েছে, শুধু বাংলাদেশে না, গোটা ইউরোপ জুড়েই কিন্তু আজকে বিদ্যুতের জন্য কিন্তু গত মার্চেই আপনারা বিদ্যুতের একেবারে শতভাগ বিদ্যুতের উৎসব পালন করলেন। হ্যাঁ, আমি তো সেটাই বলছি। জি, এবং এবং আমাদের এখনো কিন্তু 22-23 হাজার মেগাওয়াট কিন্তু আমাদের বিদ্যুৎ উৎপন্ন হয়, ক্যাপাসিটি আমাদের আছে। আমরা কেন এটা কৃষ্ণতা সাধন করছি? যে কারণে দেখেন বিদ্যুৎ খাতে এ পর্যন্ত কিন্তু 53,000 কোটি টাকা কিন্তু শুধু ভর্তুকি দিয়ে আমরা এই জ্বালানি খাতে, এই বিদ্যুতের খাতে, যেখানে টোটাল বাজেটে আমাদের 80,000 কোটি টাকা আমাদের টোটাল ভর্তুকি দেওয়া আছে, তার মধ্যে 53,000ই এত, যেখানে 282% এলএনজির দাম যেখানে বৃদ্ধি পেয়েছে, ফার্নেস অয়েলের 52% থেকে 60% দাম বেড়েছে। এখন যদি আমরা এই 100% শতভাগ বিদ্যুৎ যদি আমরা পরিচালনা করতে যাই, তাহলে অনেক বড় ধরনের আমাকে ইম্পোর্ট করতে হয় এবং আমার ডলারে যেটা ইম্প্যাক্ট পড়বে এবং আমার রিজার্ভও যেখানে ইম্প্যাক্ট পড়বে, যেটা ইন ফিউচারে আমরা অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি। কিন্তু এখন যদি 1 ঘন্টা বিদ্যুৎ সাশ্রয় করে আমরা যদি ভবিষ্যতের জন্য যদি বাংলাদেশকে অর্থনৈতিকভাবে যদি আমরা একটা মজবুত অবস্থানে রাখতে পারি, তাহলে কি এটা ভালো না? সেই কথা ভেবেই কিন্তু আমরা প্ল্যান ওয়েতে আমাদের ক্যাপাসিটি থাকা সত্ত্বেও আমরা শুধু খরচটা কমানোর জন্য এবং বৈদেশিক মুদ্রা বাঁচানোর জন্য এবং আমাদের রিজার্ভটা ঠিক রাখার জন্য আমরা কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করেছি এবং ডেফিনেটলি এটা কিন্তু খুবই একটা সাময়িক ব্যাপার কিন্তু। এবং যখনই অর্থনৈতিক বিশ্বব্যাপী যখন জ্বালানির দাম কমবে, তখন কিন্তু আমার বিদ্যুৎ কিন্তু আপনারা আগে যেভাবে পাচ্ছিলেন ঠিক সেভাবে জ্বালানির ব্যবস্থা না করেই আপনারা যে বিদ্যুতের এই যে শতভাগ বিদ্যুতের দাবি আপনারা না, জ্বালানির ব্যবস্থা না করে করেছি ব্যাপারটা কিন্তু সেটা না। আমি আবার বুঝাতে চাচ্ছি যে একমাত্র যেহেতু বিশ্বব্যাপী এর দামটা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, আমি যদি এই পুরোটাই আবার ইম্পোর্ট করে যদি আমি এই শতভাগ বিদ্যুৎ দিতে যাই, আমার এখানে রিজার্ভে টান পড়বে, আমার ইম্পোর্ট কস্ট বেড়ে যাবে, যে কারণে আমি এখানে কৃষ্ণতা সাধনের জন্য কিন্তু আমরা এটা করছি, কিন্তু আর কিচ্ছু না। জি, শুনতে চাই, বাট উই আর ক্যাপেবল। জি, এটা আপনাকে নিশ্চিত বলতে পারি। জি, খন্দকার মাসুকুর রহমান, বিদ্যুৎ সংকট নিয়ে আপনারা যেটি বলা হচ্ছে যে এটা একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন আপনারা। ধন্যবাদ আপনাকে, সম্মানিত আলোচক।
অনির্বাচিত সরকার জনগণের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে, বাকি আছে বাঁশ ধরিয়ে দিতে। বেশি দিন বাকি নাই, জনগণকে বাঁশ দিতে বেশি দিন বাকি নেই। শুরু এভাবেই করতে চাই। এ কারণে আপনাদের সময় আপনি বলেছেন প্রচুর, আমাদের সময় এই 111-এর একটি অনির্বাচিত সরকার পার্শ্ববর্তী দেশের প্রেরণক হয়ে একটা নির্বাচিত সরকারকে সাথে যে আচরণ করেছে, তখন বলেছেন 2000 কোটি টাকা বিএনপি লুটপাট করেছে। হোল 5 বছরে বিদ্যুতের বাজেট ছিল 1700 কোটি টাকা। এই কথা জনগণকে শুনতে হয়েছে। আমি যেখানে বলতে চাই, এই 6000 কোটি টাকা লোপাট করছিল 9 থেকে 14, 18 সাল, এই দুইটা আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিদ্যুৎ খাতে যে লুটপাট হয়েছে তারই প্রমাণ আজকে। যেটা আমরা বলেছিলাম, কি বলেছিলাম? আপনি বলেছেন, মার্চে বলেছেন বিদ্যুতে স্বয়ং সম্পূর্ণ। আপনি ফেসবুকে দুষ্ট ছেলেরা দেখবেন, এক মহিলা এমপি, নাম বলতেছে না মাথায়, বলছেন, উনি সংসদ বক্তৃতা বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী এরকম বিদ্যুৎ উৎপাদন করেছে, ফেরি করে বিক্রি করতে হবে, বিদ্যুৎ লাগবে, বিদ্যুৎ লাগবে। আজকে অপ্রিয় সত্য কথা, বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেছেন 1 ঘন্টা লোডশেডিং নাই কোথাও। উনি প্রেস কনফারেন্স, বাসায় সর্বশেষ যে প্রেস কনফারেন্সটা করেছেন, 4 থেকে 6 ঘন্টা পর্যন্ত, 5 ঘন্টার কথা বলেছেন, 3-4 ঘন্টা, 5 ঘন্টা এরকম করে। উনি 8 ঘন্টা হলে উনি 5 ঘন্টা বলবেন, এটাই স্বাভাবিক। উনি ওনা স্বীকার করবেন না, উনি এটা বলেছেন। দেশের অবস্থায় কুইক রেন্টাল বিদ্যুৎ যখন হয়, তখন বিএনপি সহ এদেশের দেশ প্রেমিক অনেক রাজনৈতিক সংগঠন এটা কঠিন বিরোধিতা করেছিলেন। আমার মনে হয় নাজমুল ভাই এটা বিরোধিতা করেছেন। কি কারণে? এই কুইক রেন্টাল বিদ্যুতের নামে বিদ্যুৎ করেছে, এবং শুধু তাই নয়, আইন করেছে। কখনো কোনো দিন এইটার ইনডেমনিটি আইন করেছেন, এটার বিরুদ্ধে কোনো উত্থাপন করা যাবে না। সেই কুইক রেন্টাল বিদ্যুতের নামে কুইক রেন্টালে যত টাকা লুটপাট হয়েছে, সেই টাকা যে ডলার, এখানে আমাদের ডলার আমাদেরকে ব্যয় করতে হচ্ছে। শুধু তাই নয়, সংকটটা তো এখন সেই সময় সরকার বিদ্যুৎ চলে 2টা ইস্যুর উপরে, একটা হইল গ্যাস চালিত, আর একটা হইল এলএনজি এবং ডিজেল। সরকার এলএনজি চুক্তি করেছে শর্ট মার্কেট থেকে। আপনি যদি সেই সময় না স্পট মার্কেট থেকে, আমি বলি সেই সময় যদি তখন দাম কম ছিল, সেই সময় যদি উনি লং পরিস্থিতির কারণে, যুদ্ধ পরিস্থিতির কারণে, ওই সময় যদি এই লং টার্মে চিন্তা করে যদি এটা কন্ট্রাক্ট করতেন, তখন ওই দামে দিতে হতো। এরকম একটা পরিস্থিতি তৈরি হবে, সেটা তো কেউ সরকার চিন্তা করে জানে না। সরকার স্পট মার্কেট থেকে স্পট লুটপাট করেছে। সরকার যদি ওই সময় এইটা চিন্তা করে করত, তাহলে আজকে ডলার না, তখন কি চিন্তা করতো যে ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ হবে? সেটা না, এইটা যদি লং টার্মের জন্য এই চুক্তি করতো, তাহলে ওই দামে আজকে আমরা এই বিদ্যুৎ গ্যাস পেতাম। সেখানে না করে স্পট মার্কেট থেকে মধ্যভোগী লুটপাটকারী মুনাফাকারীকে সুবিধা দেওয়ার জন্য সরকার করেছে আজকে এই অবস্থা। আর বলেছেন সেপ্টেম্বর, আপনি পেপার পত্রিকা দেখেন, বিশেষজ্ঞরা বলেছে নভেম্বর পর্যন্ত আমাদের এইটাকে এই ঘানি টানতে হবে। কোথায় এত আস্ফলন করেছেন পার্লামেন্টে, বিদ্যুৎ ঘরে ঘরে দিবেন, ফেরি করে বিদ্যুৎ ফেরি করে বিক্রি করবেন, কোথায় গেল বিদ্যুৎ? সেই টাকা আজকে বসে করে আপনার টাকা পরিশোধ করতে হচ্ছে, আপনি উৎপাদন না করেও সেই টাকা আপনাকে পরিশোধ করতে হচ্ছে, জনগণের টাকা। আসবো আপনার কাছে আবার। জনাব নাজমুল হক প্রধান, বিদ্যুৎ নিয়ে সংকটটা একটা আছে। আমরা 2-3 ঘন্টা লোডশেডিং এ থাকলাম, সেটা চাইতেও বড় কথা হলো যে এটা কিন্তু অর্থনীতিতেও একটা ইফেক্ট পড়বে। দুজনের কথাই কিন্তু আসল জিনিস বেরিয়ে আসছে। দুজনেই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। ওনাদের সময়, আমার পাশে যিনি আছেন আমার ভাই, ওনাদের সময় খাম্বা বেশি তৈরি হয়েছিল, বিদ্যুৎ তৈরি হয় না। এনাদের সময় বিদ্যুৎ বেশি তৈরি হয়েছে, সঞ্চালনের প্রক্রিয়ার মধ্যে গন্ডগোল। এই যে বিতরণ ব্যবস্থার মধ্যে নাই, এই যে মিলটা বুঝছে না, এই মিলের কারণে উভয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে একের দর অন্যের কাছে চাপাইতে যাচ্ছেন। মূলত এখানটায় স্লোগান ছিল এখানটায় যে প্রধানমন্ত্রীর উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ, তাই না? এবং বিদ্যুৎ নিয়ে আসলে আস্ফালন হয়েছে।
এবং উনি যে বললেন কথা, তাই না, এই যে ডলারের সংকট হয়ে যাবে, রিজার্ভ নিয়েও তো আস্ফোরণ হইল। রিজার্ভ হ্যাঁ, এত রিজার্ভ কখনো হয় নাই। টাকাটা গেল কই? রিজার্ভটা পাচার হলো কোথায়, গেল কোথায়? আজকে এই যে পাচার হলো এত টাকা, তাই না, রিজার্ভকে কেন এখন সামলানো হচ্ছে? $40 বিলিয়ন নেমে আসতে ভয় পাচ্ছে যে আমরা ফরেন কেনাকাটা করতে গেলেই বোধহয় রিজার্ভে হাত পড়ে যাবে, তলানিতে হাত পড়ে যাবে। আপনার তার মানে হচ্ছে যে আসলে আমাদের প্রচুর টাকা পাচার হয়ে গেছে। আমরা ওইটাকে সামাল দিতে গিয়ে আমরা কোনো রকমে এখন ওই লোডশেডিং দিয়ে, হ্যাঁ, যে যাতে বাইরের থেকে আমদানি বেশি না করতে হয়, রিজার্ভ ঠিকঠাক চেষ্টা করতেছি। চেষ্টা করতে আপত্তি নেই, কোনো ত্রুটিও নাই। হতে পারে যে কথাটা এখানটা আসছে যে এরকম তো হবে আমরা জানি না, সরকারের পক্ষ থেকে আগাম সবকিছু নিয়ে স্পেকুলেশন থাকে, তাই না? যেখানে সরকার 40 বছরের পরিকল্পনা করতেছে যে আমি 40 বছরের জন্য এই করবো, তাই না? সেখানটা 1 বছরের মধ্যে কি ঘটতে পারে এইটুকু অ্যাসেস করতে পারে না। কিন্তু একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে, এটা তো আর আগাম চিন্তা করা যাবে না। পৃথিবীতে যতদিন আছে এখানটায় জীবনের সঙ্গে যেমন জরা খরা রোগ শোক আছে, দেশের সঙ্গে দেশের যুদ্ধ খরা এটা আছে। এই কারণে আপনার রিজার্ভ বলে, রিজার্ভ আপনার তেল রিজার্ভ বলে, তাই না? আজকে আমেরিকা বলেন অনেক ওদের ফুয়েল রিজার্ভ আছে, ওরা যুদ্ধ কন্টিনিউ করতে পারবে। ফুড রিজার্ভ রাখে, কথা বলছেন, রাখে না? এগুলো রাখে, কেন রাখে? এগুলো এইরকম পরিস্থিতি মোকাবিলা করার জন্য রাখে। বাংলাদেশে 18-17 কোটি দেশের লোক, এখানটায় সরকার কতগুলি বিষয়ে সরকার পদক্ষেপ নিয়েছে যে আমি ঘরে ঘরে বিদ্যুৎ দিব, আমি ইলিটারেসি দূর করব, তাই না? তাহলে এই পদক্ষেপগুলি যদি ব্যাহত হয়, আজকে লোডশেডিং করে আজকে সরকার বুঝতে রিজার্ভ রেট আমরা এই কারণে করছি, এইসব যদি কথা হয়, তাহলে তো সরকারের উপর অনাস্থাই তৈরি হবে পাবলিকের। এমনি সরকারের উপর প্রচুর অনাস্থা আছে, সরকারের উপর সামগ্রিক বিষয় অনাস্থা আছে। শুধু উন্নয়ন তো একমাত্র বললেই তো হবে না। যেমন আমরা অবশ্যই সরকার অভিনন্দন জানাই যে সরকার পদ্মা সেতুর মতো একটা সেতু কাজ করেছে, ধন্যবাদ, এটা অস্বীকার করে লাভ নাই। এটা কিন্তু আমাদের বাকি বিষয়গুলি যদি মুখ থুবড়ে পড়ে যায়, তাহলে উন্নয়ন তো টেকসই হবে না। আর টেকসই করার জন্য যে দরকারের ডেমোক্রেসি জবাব দিতে, সেটাও তো নেই সরকারের। সরকার, তাই না? তাহলে এই যে পদক্ষেপগুলো নিচ্ছে সরকার, এটা জবাব দিয়ে কি পাবলিক কি বলছে? পাবলিক কাছে তো কোনো অ্যান্সার নাই, তো সঠিক কোনো অ্যান্সার নাই, উত্তর নাই। আজকে সেই জায়গায়, সেই কারণেই বলছি আমি যে সমগ্র এই সংকট নিরসনের জন্য সরকারের এখনো উচিত এটা বাস্তব। কারেক্টলি বলছে উনি যে এত হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে, উনিও বলছে ভর্তুকি দেওয়া হচ্ছে, কেন দিচ্ছেন এই ভর্তুকিটা? কি জন্য? ফর নাথিং। হ্যাঁ, রেন্টাল করাতে ক্ষতি ছিল না, আমি বলছি ক্ষতি ছিল না এই কারণে রেন্টাল করে দ্রুত আমি আমার এক্সপোর্টটাকে দিতে পারছি, আমি ফরেন কারেন্সি আয় করতে পারছি, ঠিক ছিল এটা। কিন্তু এত দীর্ঘ সময় রেন্টাল বারবার সময় বাড়িয়ে ভর্তুকি দেওয়ার, আর এইদিকে বিদ্যুৎ লোডশেডিং, এটা কেন? তখন তো একটা বড় ধরনের ক্রাইসিস ছিল বিদ্যুতের। সেই সময় রেন্টাল ছাড়া কুইক রেন্টাল ছাড়া তো কোনো বিকল্প এখন ছিল না। এটাকে টানতে হবে না, গাড়িটা টানতে হচ্ছে কি জন্য? এত বছর সরকারের ক্ষমতায়, 13-14 বছর ক্ষমতা আছে সরকার, তাহলে কি পরিকল্পনা করলো সরকার? এই কথাটা তো জনগণ রাজনৈতিক দলকে বলতে পারি। তা সরকার কি পরিকল্পনা করলো? পরপর 3 টার্ম সরকার ক্ষমতায় লাগামহীনভাবে, যেখানে সরকার 1 টার্মের পরে ক্ষমতা থাকবে কিনা এটাই কোশ্চেন হয়, সেখানে পরপর 3 বার ক্ষমতায়। তাহলে আমরা আলোচনা করছিলাম বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে। জনাব আনোয়ারুল ইসলাম আনোয়ার, আপনার কাছ থেকে শুনতে চাই বিদ্যুতের যে সংকট, এই সংকট সামগ্রিক, আপনি অর্থনীতির ছাত্র, সামগ্রিক অর্থনীতিতে চাপ নিশ্চয়ই পড়বে, কারণ উৎপাদন ব্যাহত হবে, জনগণ কিছু 1-2 ঘন্টা। না, ধন্যবাদ। আমি আপনার প্রশ্নটা বুঝতে পারছি। আসলে হয়েছে কি, আমাদের দেশের যে বিরোধী রাজনৈতিক দল, মানে সরকারের বাইরে গেলে এদের, মানে আমাদের একটা প্র্যাকটিসটা আমরা দেখেছি যে বিরোধিতা করতেই হবে। মানে সঠিক মেসেজটা জনগণকে যদি দেওয়া হয়, তাহলে ওই রাজনীতিবিদদের প্রতি জনগণেরও একটা আস্থা থাকে, শ্রদ্ধাবোধ থাকে। আমার সরকার সবকিছু যে ভালো করছে, ব্যাপারটা যদি আমি একেবারে বলি যে 100% আমরা ধোয়া তুলসী পাতা আমরা মানে কিছু, এটা মানুষ কিন্তু মানবে না। আবার আমি যদি বলি যে না, আমাদেরও ভুল ত্রুটি আছে, কিন্তু আমাদের মেজর যে বিষয়গুলো আমরা কেন করছি, সেইগুলো বা কেন ঘটছে, গোটা পৃথিবীতে ঘটছে, তাহলে আমরা কি আসলে সরকারের করণীয় ছিল, না কিছুই করণীয় নাই, না সরকারের ব্যর্থতার কারণে এগুলো হচ্ছে? এগুলো যদি সত্যি সত্যি বিরোধী দল বা যারা আমাদের দেশের বুদ্ধিজীবী বা অর্থনীতিবিদ বা যারা আছেন, এই বিষয়গুলো যদি তুলে ধরতেন, তাহলে আসলে জনগণও উপকৃত হতো, অ্যাজ ওয়েল অ্যাজ দেশটাও কিন্তু এগিয়ে যেত। কিন্তু আনফর্চুনেটলি কিন্তু সেটা হয় নাই। নাজমুল ভাই অনেক, মানে আমাদের অনেক সিনিয়র মানুষ, তিনি অনেক রাজনীতি বিশ্লেষণ করেছেন, কিন্তু মাসুক ভাইও তো অনেক সিনিয়র মানুষ, তারা অনেক বিরোধী দল ক্ষমতায় ছিল,
তারা যখন বিদ্যুতের ওই যে শেষের দিকে, তখন আমার নামের নাম আনোয়ারুল কবির মেজর ছিলেন, বিদ্যুৎ প্রতিমন্ত্রী, ব্রিগেডিয়ার ছিলেন। তিনি হাটে হাড়ি ভেঙে বলেছেন যে বিদ্যুৎ খাতেই ৬,০০০ কোটি টাকা তারা পাচার করছে, এবং বিশেষ ভবন, বিশেষ লোকজনের ইনকামের একটা পথ ছিল ওই বিদ্যুৎ বিভাগটা, সে অবস্থায় করে গেছিল। এটা কেন বললাম? এই কারণে যে যখন আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় আসলো, তখন এখানে একটা অপরচুনিটি কস্ট কিন্তু কনসিডার করা হয়, যে আমি করলে কি হবে আর না করলে কি হবে, যেটা বেটার হয় ওই অপরচুনিটি কস্ট সেটাই করা হয়। কিন্তু সাধারণ মানুষের কাছে মনে হয় এটা কেন ডিসিশন নিল, এইটা করলে তো এত টাকা পাবলিককে দিয়ে দিছে, কিন্তু ওইটা করতে গিয়ে এর সাবস্টিটিউট কিন্তু কোনো ওয়ে ছিল না। এই রেন্টাল কুইক করার পরে কিন্তু আমাদের যে প্রোডাক্টিভিটি, যে উৎপাদনশীলতা আমরা নিয়ে আসতে পারছিলাম, সেই অপরচুনিটি কস্টটা কিন্তু আমরা না করলে যে তার থেকে কিন্তু বেটার হয়েছে এটা, যে কারণে কিন্তু আমরা এটা নেওয়া হয়েছিল। এবং যেহেতু এটা টেন্ডার দিলে এটা 6 মাস 1 বছরে কিন্তু কাজ হয় না, আপনারা জানেন, যে কারণে খুব তাড়াতাড়ি এটা করার জন্য মানে টেন্ডার না দিয়ে এটা করা হয়েছে, যে কারণে ইন্ডেমনিটি করা হয়েছে। এটা দেশের স্বার্থেই করা হয়েছে, জনগণের স্বার্থেই করা হয়েছে, লুটপাটের স্বার্থে। এবং না, লুটপাটের স্বার্থে না, এটা আপনারা ওইভাবে বললে তো হবে না। আপনারা সবাই বলছেন সরকার এই করছে সেই করছে, কিন্তু ইন দি সিচুয়েশন সরকারের কি করা উচিত আপনারা কিন্তু একজনও কেউ বলছেন না। যে বর্তমানে ভবিষ্যতে অনেক কিছু ঘটতে পারে, আপনারাই বলবেন যে সরকারের উচিত ছিল ভবিষ্যতে এই হবে সেই হবে, সরকার এগুলো পদক্ষেপ নেয় নাই। সরকারের দায়িত্ব তো আপনারই, যেহেতু আপনি ডেফিনেটলি। এবং সেই কারণে আমরা বারবার বোঝানোর চেষ্টা করছি যে আমরা কেন বিদ্যুৎ সাশ্রয়ী হতে বলছি, কেন আমরা কেন লোডশেডিংটা দিচ্ছি। আমরা কিন্তু এখন যদি 1 ঘন্টা কষ্ট করে যদি আমি 100 ঘন্টা যদি আমি ভালো থাকতে পারি, তাহলে কোনটা বেটার? এখন যদি আমরা 2 ঘন্টা বিদ্যুৎ সাশ্রয় করে আমার দেশকে যদি আমি 1 বছরের জন্য মানে সেফটির আন্ডার রাখতে পারি, তাহলে কোনটা বেটার? আমি মনে করব এই প্রেজেন্ট গভর্নমেন্ট একদম রাইট ডিসিশন নিছে, এবং কেউ যদি আমার সাথে অর্থনীতি নিয়ে ক্যালকুলেশন নিয়ে যদি আসতে চায়, আমি তার চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি আছি। এখানে সরকারের কোনো ফল নেই নিশ্চয়ই। এবং যেহেতু বিশ্ব অর্থনীতি আজকে স্থাবর হয়েছে, আপনি আজকে জাপানের অবস্থাও দেখেন না, ইউরোপের প্রত্যেকটা দেশের একটু খোঁজ খবর নেন না, তাদেরও বিদ্যুতের মানে হাহাকার, হিমশিম খাচ্ছে তারা। তো সেখানে বাংলাদেশে যেখানে আমরা যে বিদ্যুতের স্বয়ংসম্পন্ন, ইট হ্যাজ বিন প্রুভড, এটা জনগণ বুঝে গেছে, আপনারাও জানছেন, কিন্তু একটা সুযোগ পেয়ে গেছেন, হ্যাঁ এই তো বিদ্যুৎ দিতে পারে না, এই করেছে সেই করেছে, এইগুলো বলা ঠিক না। আমরা এক্সপেক্ট করি আপনারা সঠিক জিনিসটা বুঝবেন, সত্যিকারের সরকার যেখানে প্রবলেম করছে আপনারা তুলে ধরেন। আমি আপনাকে একটু বলতে চাই, এই বিদ্যুতের বর্তমানে ভয়াবহ অবস্থায়, কি ভয়াবহ অবস্থা, আমরা তো ইচ্ছা করে বন্ধ রাখছি। আমি বলি বন্ধ সাশ্রয় আমি বলি কিশোরা সাধনের জন্য সাশ্রয়টা সরকার এইভাবেই করেছেন। বেগুনির পরিবর্তে যদি কুমড়া খাওয়া যায় কোনো অসুবিধা নেই, 3 বেলা খাওয়ার পরিবর্তে 1 বেলা খাওয়া যায়, এটাও অসুবিধা নেই। এই বিদ্যুতের এই ক্রাইসিসে এটা কি শুধু বিএনপি লোক সাপারার না, এদেশের জনগণ না? একটা ফটোস্ট্যাট মেশিন, একটা ফটোকপি করতে গেলে বিদ্যুৎ সাথে রিলেটেড। এদেশের জনগণ প্রত্যক্ষ পরোক্ষভাবে সবাই, এগুলো তো আপনারা বুঝেন নাই যে বিদ্যুৎ না থাকলে দেশ কোথায় যাচ্ছে। আমাকে বলতে দেন, আপনারা বুঝেন নাই, আপনারা বুঝবেন কি করে? এই বিদ্যুতের এই যে বিদ্যুৎ ছিল বলে আপনারা বুঝেন না, এই কয়েক ঘন্টা নাই বলে আমি বলি এই সরকার কি করেছে বিদ্যুৎ না থাকাতে, আমাকে বলতে দেন, আপনারা বুঝতে পারছেন বিদ্যুতের লুটপাটটা আমি বলতে দেন রে ভাই। কোনো আমি বলি এই বিদ্যুৎ রিলেটেড করোনা, আমি একজন ক্ষুদ্র মানুষ হিসাবে করোনাকালীন সময় যে ক্ষতিগ্রস্ত না হয়েছে অর্থনীতিতে, তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। কালকে আমি মাদারীপুর থেকে আসার সময় আমার গাড়ির একটু বাম্পারের সমস্যা, এটাকে ওয়েল্ডিং করতে হবে, বিদ্যুৎ নাই, এখন আমার বসে থাকতে হবে। কখন আসবে সেটাও না, 1 ঘন্টা পরে চলে আসবে। 4 ঘন্টা গ্রাম বাংলায় বিদ্যুৎ থাকে না, এই হলো বিদ্যুতের অবস্থা। আমি আপনাকে বলি ভাই, আপনাদের সাথে আমাদের পার্থক্য হলো আমরা কতক্ষণ থাকবে না বলে দিচ্ছি, আর আপনারা কখন আসবেন মানে কতটুকু থাকবে এটা আপনারা বলতে পারছেন না। 1 ঘন্টা থাকবে, আপনি যে কথা বলছেন একমত যে
বিদ্যুৎ সরকার ডিসিশন ভালো নিয়েছে, আমি মনে করি আরো ডিসিশন ভালো নিলে বিদ্যুৎ জ্বালানোর দরকার না, আমরা কেরোসিন তেল দিয়ে চলবে, আমরা বিদ্যুৎ আরো দিব, বিদ্যুৎ ব্যবহার করার কোনো দরকার নাই, একটু নাজমুল হক বিদ্যুৎ ব্যবহার করার দরকার। আপনারা বলছেন অফিসাররা কোট পরে না যাওয়া, আলা দরকার কি, বিদ্যুৎ থাকা দরকার কি, মোমবাতি বিদ্যুৎ আর হারিকেন চালাবো, যারা সরকারি কর্মচারী এই জায়গায় যাবে। কারণ আমি আজকে আপনার অসুখ নাই, এর অর্থ এই না কালকে আমার অসুখ হবে না। আপনার একটা দুরারোগ্য ব্যাধি হতে পারে, সকল গরিব মানুষও একটা সঞ্চয় রাখে, আমার অসুখ হতে পারে, একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। আপনি 41 বছরে টার্গেট করলেন, 41 বছরে ভীষণ দেখান, আপনি এই বিদ্যুতের কি হতে পারে, এদেশে রেমিটেন্স কমে যেতে পারে, এটা আপনার মাথায় নাই? না না, আপনাকে এটাও আমরা আপনি বিদ্যুৎ কেন কোন সেক্টরে সরকার ব্যর্থ না, বিদ্যুৎ কেন কোন সেক্টরে খাবে না? আরে এক একজন লোক, আপনাদের আওয়ামী ঘরানার লোক 8-10টা ব্যাংকের মালিক করছেন, ব্যাংক লুটপাট করছে, 1 টাকা বাংলাদেশে নাই, সব পাচার হয়েছে। তার ব্যবস্থাও নেওয়া হচ্ছে। যে যারা আমরা চাই এটা সাময়িক হোক, সরকার উনি যেহেতু বলছেন তাই না, সরকারের পক্ষ থেকে এরকম ভাষ্যই দেওয়া হচ্ছে, আপনার কাছে তথ্য সরকারের পক্ষ থেকে এরকম বলা হচ্ছে যে সাময়িক, তাই না? কিন্তু আমরা যারা বিদ্যুৎ বিশেষজ্ঞ যারা আছেন, মতামিন থেকে শুরু করে, এরা কিন্তু সাময়িক বলেন নাই, বিষয়টাকে বলেন নাই, সংখ্যাটা সেই জায়গায় না না সাময়িক বলে নাই, এই কারণে বিশ্বে এত তাড়াতাড়ি হয়তো যুদ্ধটা বন্ধ হবে না। যদি বিশ্বের যুদ্ধ বন্ধ না হয় তাহলে এটাও লং টাইম হতে পারে, না না আমরা স্বীকার করছি। ইটস ডিপেন্ড অন আপনি যেটা বললেন ওই জায়গায় আসেন যে আপনার ফরেন কারেন্সি নাই যে আপনি কিনতে পাচ্ছেন না, নাই এটাই হলো সমস্যা। না না নাই ব্যাংকের টাকা পাচার হয়ে গেছে, টাকা পাচার হয়ে গেছে। 2009 সালে যখন আমরা ক্ষমতায় আসি তখন মাত্র $13 বিলিয়ন ছিল। তখন দেশ কি শ্রীলঙ্কা হয়ে গেছিল? তখন $13 লক্ষ ছিল, মাত্র $13 বিলিয়ন ছিল, এখন হয়েছে $40 বিলিয়ন। তখন বাজেটও ছিল না, তখন এত দরকার ইম্পোর্টের এত ছিল না, তাই না? ইকোনমি বাড়ছে, জনগণ বাড়ছে, সব বাজেট বাড়ছে, সব বাড়ছে। ফলে সেই সময় তুলনা করলে হবে না। দেশের বাজেট ছিল কয় টাকা, যদি আমি বলি ওইটা, ওই সময় এত টাকা বাজেট ছিল। বিষয়টা হচ্ছে যে আসলেই সরকারের পক্ষে তুমি কারেক্টলি বলছেন না যে এইখানটা আসলে আমাদের যে রিজার্ভ নিয়ে শঙ্কিত, হাত পড়ে যেতে পারে রিজার্ভ, পড়ে গেলে কি হবে আমরা জানেন। এখানটা তো দুর্ভাগ্যের বিষয়। দেখেন একটা দেশে এম্বাসি আছে, আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, শ্রীলঙ্কায় একটা এম্বাসি আছে, সেই এম্বাসিতে আমাদের সিকিউরিটি নিরাপত্তা পরিস্থিতির লোক আছে, মিলিটারি লোক আছে, এডুকেশন লোক আছে, অথচ একটা দেশ দেউলিয়া হয়ে যাচ্ছে, তাই না? সেই দেশটা আমরা টাকা দিলাম, দিচ্ছি না আমরা টাকা, কোনো দেশ টাকা দিচ্ছে না, আমরা খবরও নিলাম না যে দেওয়া যাবে কিনা। আমরা দয়ালু, তাই না? এবং নিজের রিজার্ভের দিকে তাকাইতে হচ্ছে। যাই হোক, এগুলো হচ্ছে অপরিকল্পনা সরকারের, এবং অপরিকল্পনার দায়টা জনগণকেই টানতে হবে, এটাই হচ্ছে বাস্তবতা। জি, আমার মনে হয় ছোট্ট করে একটু শুনে তারপরে বিরতি যাব আপনার। না, অর্থনৈতিকভাবে শ্রীলঙ্কার বাংলাদেশের সাথে বারবার কম্পেয়ার করতে যায়। শ্রীলঙ্কার অর্থনৈতিক স্ট্রাকচার, তার রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সবকিছু কিন্তু আমাদের থেকে আলাদা, তার ইনকাম সোর্স, তার সবকিছু কিন্তু আলাদা, তার সাথে কিন্তু আমাদের তুলনা হয় না। এই দেশের অর্থনৈতিক অবস্থা যে জায়গায় ছিল, আত্মীয়করণ, সেখান থেকে আমাদের কথা যে অর্থনৈতিক ইনস্টিটিউট গুলো আছে তাদের ভাষ্য অনুসারে আমাদের অর্থনৈতিক অবস্থা কেমন সেটা তো তারাই রিপোর্ট দিচ্ছে। এটা আমি এই যে অ্যাকাউন্টেন্ট হিসাবে তবে নাজমুল ভাইকে বলবো বা আমাদের যারা আছেন এবং দর্শক সবাইকেই বলবো যে এই বিদ্যুতের ব্যাপারটা একটা সাময়িক ব্যাপার। যদি এটা ডিপেন্ড করছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, বিশ্বের মানে যেহেতু এটা গ্লোবালাইজেশন যে ইকোনমিক্যাল ব্যাপার, ডিপেন্ড করে। এই যে গতকালকে রাশিয়া এবং ইউক্রেন যে সমঝোতা একটা চুক্তি করেছে তার খাদ্য সরবরাহ, অলরেডি গমের দাম কিন্তু কমা শুরু করছে। গতকালকে কিন্তু এটা চুক্তি হয়েছে, আজ থেকে কিন্তু গমের দাম আন্তর্জাতিক বাজারেও কমছে, বাংলাদেশেও কিন্তু কমা শুরু করেছে। তো এই আমরা যে বিদ্যুৎ উৎপাদন করার জন্য যে ফার্নেস অয়েল এবং বিশেষ করে ডিজেল এবং যে এলএনজি, এই তিনটা এলএনজি দাম বাড়ছে 280%। চিন্তা করা যায়, সেটা দিয়ে যদি আমি মানে পুরো বিদ্যুৎ যদি উৎপাদন করি তাহলে আমার যে টাকাটা যাবে তার থেকে আমি যদি 1 ঘন্টা সেভ করি, গোটা ন্যাশনকে সেভ করা হচ্ছে। আমি এটা করবো না। আমার মনে হয় আমার একটু বিরতি দেয়। খন্দকার মাসুক, আপনার কাছে ছোট্ট করে একটু শুনে আমি বিরতিতে যাই। জি, শ্রীলঙ্কার সাথে মিল কেন বলছেন?
আমি শ্রীলঙ্কার সাথে মিল এই কারণে বলেছি, শ্রীলঙ্কা যে লুটপাটটা হয়েছে, শ্রীলঙ্কাকে ম্যাক্সিমাম মানুষ প্রায় 95% শিক্ষিত, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, আত্মীয় স্বজন সব জায়গায় এমপি মন্ত্রী বিভিন্ন সেক্টরে বসানোর কারণে যে লুটপাটটা হয়েছে, বাংলাদেশেও ওই অবস্থায় আছে, বেশি দিন বাকি নাই। সব আত্মীয়করণ দেখেন, সব জায়গায় আত্মীয় স্বজন ভরা, সব আত্মীয় স্বজন। আমি এখানে বলে আমি ঝুঁকিতে যেতে চাই না। এবং এই লুটপাটের কারণে এই সংকট সব সেক্টরের সংকট, কোন সেক্টরের সংকট নেই, অর্থনীতির অবস্থা ভয়াবহ অবস্থা। আপনি ব্যাংকে 5 লাখ টাকা নেবেন, একদিন আগে আপনার রিমান্ডার দিতে হবে, টাকা নাই, বেতন দিতে পারবে না সরকার কিছুদিনের মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের। দেখেন সেই অবস্থায় চলে গেছে দেশ, এই একমাত্র লুটপাটের কারণে, টাকা পাচারের কারণে। এই বছরে 8,000 কোটি টাকা সুইস ব্যাংকে শুধু এই বছরে পাওয়া গেছে। আপনাকে আমি আজকে সাক্ষীকে বলতে চাই, আপনি বিদ্যুতের সাথে বিগত বছর সচিব, অ্যাডিশনাল সেক্রেটারি, পিডিবির চেয়ারম্যান, সর্বোচ্চ ব্যক্তিদের দেখেন তাদের কোথায় হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে। দুবাইতে 2,000 কোটি টাকা বিনিয়োগ করছেন আপনি না, কিন্তু শুধু কোথায় কিসের টাকা? এই বিদ্যুতের টাকা কোথায় কি গেছে? বিদ্যুৎ রেমিটেন্স তো আমাদের এখান থেকে কমে গেছে, লুটপাটের কারণে গেছে। আপনার প্রতিটা সরকার সমর্থিত প্রতিটা বড় ব্যবসায়ী ইনভয়েসের মাধ্যমে কোটি কোটি টাকা পাচার করছে দেশে। জনাব আনোয়ারুল ইসলাম আনোয়ার, আপনি জানেন যে আজকে ধারাবাহিকভাবে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করছে। আজ 4টি দলের সাথে সংলাপে অংশ নিয়েছে নির্বাচন কমিশন এবং সেখানে সিইসি বলেছেন যে সবাইকে নিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণমূলক করতে চায় এবং এই কিন্তু কোনো রাজনৈতিক দলকে নির্বাচনে আনার দায়িত্ব নির্বাচন কমিশনের না, এতে রাজনৈতিক দলগুলোরই ভূমিকা আছে। উনি এরকম একটি মন্তব্য করেছেন। না, উনি লাস্টের কথাটাও ঠিক বলেছেন যে রাজনৈতিক দল কাউকে আনা উচিত না, এবং এটা আরেকটু ঠিক হইতো যে যদি উনি কারোর সাথে এত বেশি কথা না বলতো, হ্যাঁ, এত কথা যদি না বলতো, সংলাপ করে কি নিয়ে সংলাপ করবেন উনি তো 16 থেকে 126 ধারা অনুসারে কোথাও বলা নাই যে সব রাজনৈতিক দলের সাথে ওকে সংলাপ করতে হবে বা এত কথা বলতে হবে, না, এটা বলা নাই। কিন্তু কোনো ক্রাইসিস নাই। এখন উনি কি ক্রাইসিস ফেস করছেন? নির্বাচন কমিশনার কি ক্রাইসিস ফেস করছে? বিএনপি বলছে যে উনাকে প্রয়োজন হচ্ছে নির্বাচন সবার সাথে সংলাপ করার। হ্যাঁ, সবাই যেহেতু স্টেক হোল্ডার, উনি করতে পারে কোনো পার্টিকুলারলি ইস্যু নিয়ে যে ভোটটা আমি কিভাবে সুন্দরভাবে করতে পারি, আপনার সাজেশন থাকলে আমাকে দেন। কিন্তু বারবার উনি প্রসঙ্গ চলে আসছে বিএনপি না আসলে হবে না, বিএনপি বললে আমি পদত্যাগ করব। আমার মনে হয় নো নিড টু সে লাইক দ্যাট। এগুলা উনার বলারই দরকার না। উনার উচিত হলো একটা সুষ্ঠু ক্রেডিবল একটা পার্টিসিপেশন, একটা নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে করে দেওয়া, এটা তার সাংবিধানিক দায়িত্ব এবং সরকার এই দায়িত্ব পালন করার জন্য সবকিছু তাকে সহযোগিতা করবে। এবং উনি, আমি যতটুকু জানি যে উনি পার্সোনালি কিন্তু খুব এডুকেটেড এবং খুব নীতিবান মানুষ, আমি যেটুকু জানি। তো আমার মনে হয় নির্বাচন কমিশন, বিচারক, এগুলো একটু যত কথা কম বলবে আমার মনে হয় ততই দেশের জন্য মঙ্গল, এটা আমার কাছে মনে হয়েছে। আমাকে একটু বলতে দিতে হবে। জি, বলছে নির্বাচন কমিশনার যদি সকল সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে হলে তো বিএনপির মতো একটি বড় দলকে অংশ নেওয়া থেকে যদি বিরত থাকে, সেই চেষ্টা যদি উনি বিরত থাকে আর যদি আসে, এটা কি উনি কিছু করতে পারবে? চেষ্টা তো করতে পারে। যদি না চেষ্টা করে, ওনার তো কোনো পথই নাই। বিএনপিকে নিয়ে আসবেন উনিকে, সেজন্য তো আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার উনিকে, সেজন্য তো রাজনৈতিক দলগুলো, এখন রাজনৈতিক দলগুলো, সরকার আছে, বিএনপি সরকারের সাথে আলোচনা হতে পারে যে কেন তুমি নির্বাচনে আসো না। সরকারের উচিত হবে সব দলকে নির্বাচনে নিয়ে আসা। দল যদি বিএনপি না আসে, নির্বাচন কমিশনের কিছু করার আছে? হ্যাঁ, সরকারের আছে। সরকার আহ্বান করবে বিএনপিকে সহ অন্য অন্য রাজনৈতিক দলকে যে আসুন আমরা একসাথে নির্বাচন করি। তাদের যদি কোনো চাওয়া পাওয়া থাকে, দাবি দাওয়া করবে সরকারের কাছে, নির্বাচন কমিশনের কাছে না। নির্বাচন কমিশনও সবার সাথে আলাপ আলোচনা করতে পারে, যেহেতু সবাই স্টেক হোল্ডার, সবাই নির্বাচন করবে। একটা সুষ্ঠু সুন্দর ধারা নির্বাচন করার জন্য যদি কোনো পার্টিকুলারলি ইস্যু নিয়ে কথা বলতে হয়, সেটা মতামত উনি নিতে পারেন। কিন্তু কে আসবে কে আসবে না, উনি না আসলে আমি পদত্যাগ করবো, বিএনপি বললে আমি পদত্যাগ করবো, এই ধরনের চাইল্ডিশ কথাবার্তা আমার মনে হয় নির্বাচন কমিশনের বলা উচিত না। জি, জনাব নাজমুল হক প্রধান। মানে কথা যা বলে ফেলছে নির্বাচন কমিশনার তো বলেই ফেলছে, কথা তো ফেরত নেওয়া যায় না। এটা তো কুতকুত খেলো না, থুক্কু দিলাম, থুক্কু দিয়ে আবার চাল দিলাম, তাই না? প্রধান নির্বাচন কমিশনার যে কথাগুলি বলেছে
বাস্তবতা আছে দেখেই বলেছে। উনি এটাও বলেছে, তাই না, গতবার রাতের মতো এরকম ভোট হবে না, এটাও বলেছে। তার মানে না না, রাতের মতো ভোট হবে এটা কিন্তু বলেন না, এটা বলেন না, এটা আমি একটু যদি সুযোগ দেন আমি রাতের মতো ভোট হবে এই কথাটা বলেন নাই। কি বলছেন? তিনি বলেছেন যে যদি ইভিএম এ ভোট হয় তাহলে রাতে ভোট হয়েছে বলে যে অভিযোগটা করছে এই অভিযোগ করার সুযোগ থাকবে না। একই তো কথা হলো, একই কথা হলো না। রাতে ভোট হবে না বলে আপনি স্বীকার করে নিচ্ছে, কথার মানে তাই দাঁড়ায়। আর রাতে ভোট করেছে এটা যদি ইভিএম এ ভোট হয় তাহলে রাতে ভোট দিয়েছে বিএনপির যে অভিযোগটা সেই অভিযোগটা করার সুযোগ থাকবে না। না, একই কথা, এটা উনি বুঝাতে চেয়েছেন। এগুলি শুনেন, এখন ওনার কথাটা আপনি একভাবে ব্যাখ্যা করতেছেন, আপনারটাও ওনার মতো করে ব্যাখ্যা করতেছেন, তো হবে না। কথা যেটা বলে ফেলছে, বাজারে যেটা আসছে সেটা এসেই গেছে বাজারের কথা। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনার খুব ভালোভাবেই বুঝছেন, তাই না, যে বাংলাদেশে বিগত নির্বাচনগুলির কি ঘটনা ঘটেছে, যার কারণে নির্বাচন কমিশন এখনো তার কোর্সটা ঠিক করতে পারেন নাই। উনি কথা বলছেন ভোট করার জন্য, আলটিমেটলি কি আমি জানি না, তবে ওনার উদ্যোগগুলি মনে হচ্ছে উনি আসলে একটা অংশগ্রহণমূলক নির্বাচন চান। অতীতের যে ত্রুটিগুলি হয়েছে সেই ত্রুটির থেকে সারাতে চান। সরকারের পক্ষ থেকে বারবার একটা কথা বলা হচ্ছে, আইনসঙ্গতভাবে যেটা আছে সেইভাবে নির্বাচনটা হবে, সংবিধানে যা আছে। সরকারের পক্ষ থেকে আমি সরকারের প্রধান থেকে শুরু করে এবং প্রান্ত পর্যন্ত, কর্মীর থেকে শুরু করে নেতার থেকে শুরু করে সবাই, ক্ষমতাটা যে আছে, ডেমোক্রেসির যে ক্ষমতা কখনো বিরোধী দল, এই যে ডেমোক্রেসির এই যে বিউটিটা, এটা সরকার ভুলে গেছে। সরকার সবসময় মনে করছে আমার ক্ষমতা ক্ষমতা ক্ষমতা, ফলে জনতা থাকলো কি থাকলো না এটা কোনো কোশ্চেন নাই। যার কারণে মননটাই তৈরি হতো ক্ষমতাকে নিয়ে, যে কারণে সরকার ধারণাই করতে পারছে না যে আমাদেরকে বিরোধী দলে বসতে হইতে পারে। কর্মীরা ধারণা করছে না, একটা কর্মীও ধারণা করছে না যে আমাকে বিরোধী দলে বসতে হইতে পারে। যার কারণে দেখবেন আপনি নির্বাচনে দেখবেন কোথাও এই উনি বলবেন না লোকাল গভর্নমেন্ট নির্বাচন, কোথাও নৌকা নাই। এই যে অবস্থাটা, মানে ভোটটা যে বাংলাদেশে যে ভোট হচ্ছে, আপনি পাথর সমিতি বলেন, বালি সমিতি বলেন, চেম্বার অফ কমার্স বলেন, ভোট নাই, কিন্তু কোথাও ভোট নাই। সিলেকশন দিয়ে বলেন, বিএমএ বলেন, শুধু কোনো কোথাও আপনার এফবিসিআই বলেন, এবং শুনেন, এই যে সুপ্রিম কোর্টে ভোট হয়েছে, ভোট যে জিতছে, যে এক হয়েছে ওনাদেরই, যে বাসমান ছেড়ে, তাই না, তাকে না করে কিন্তু সেকেন্ড হয়েছে। সেকেন্ড সাধারণত কনভেনশন যিনি এখন তাকেই করেন, তাই না, সেকেন্ড যিনি তো ওনাকে করছেন, ওনাদেরই লোক, তাই না। ফলে ডেমোক্রেসির নামে এখানটা একটা অস্বাভাবিক একটা শাসন চলছে, এটা স্বীকার করতে হবে। যার কারণে নির্বাচন কমিশনার যদি কথা বলেন যে বেশি কথা বলছে, কেউ বলবেন বেশি বলছে, কেউ বলবে আবুল তাবুল বলছে, কেউ বলবে যে প্রলাপ, এটাও বলতে পারে। আমি বলতে যে কথাটা আসলে বাংলাদেশে এখনো 1.5 বছর সময় আছে। এখনো আমরা বিগত নির্বাচনগুলি করছি, আমরা এখানটা, হ্যাঁ উনি কারেক্টলি বলছে এখানটায় যে নির্বাচন কমিশন সরকার ডায়ালগ করুক। সরকার কেন বলছে যে আইনসঙ্গত নির্বাচন যা আছে সেটাই হবে? তো সরকার সবাইকে আহ্বান করে সরকার যে নির্বাচনটা কিভাবে করে আসেন ডায়ালগ করি, তা তো বলছে না, করবে না। কে বলেছে? কালকে তো চা খাওয়ার দাওয়াত দিয়েছে ফখরুল সাহেব, করবে না কে বলেছে? না সিরিয়াসলি বলছি, যদি বিএনপি বসতে চায় যে না আমরা নির্বাচন নিয়ে আলোচনা করব, অবশ্যই বসবে, বা সিচুয়েশন ওরকম হলে অবশ্যই সরকার তাকে বলবে, এটাই তো নিয়ম। কিন্তু আমি যেটা নির্বাচন কমিশনারকে বলছি যে উনি নিজে থেকে এত ঝামেলার ভিতরে উনার জড়ানোর দরকার নেই। উনি যত বেশি কথা বলবে তত বেশি আরো এই যে কথাগুলো বলার কথা হয়েছে, রাইতে ভোট হয়েছে, কোথায় বলছে এক কথা, ওনারা বুঝছে আর এক কথা, এবং বলছে যে 2014 সালের 2018 সালের নির্বাচনের দায়িত্ব আমরা নিব না। ওকে কে নিতে বলছেন? আর এই কথা উনি আসবেই বা কেন? নির্বাচন কমিশনের সামনে 2023-এ নির্বাচন হবে, কিভাবে সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন করা যায় তিনি করবেন, সরকারের কাছে সাহায্য চাইবে, সরকার তাকে সাহায্য দিবে। যদি বিরোধী দলের রাজপথে কোনো সমস্যা হয় সেটা সরকারি দল বিরোধী দল বসে ডায়লগ করে ঠিক করবে, এটাই তো নিয়ম। জি, খন্দকার মাসুক একটু শুনে আসি। আমি একটু বলতে চাই, বিএনপির স্পিরিট এই মুহূর্তে স্পষ্ট। নির্বাচন কমিশন নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, ওনাদের ডায়লগে যাওয়ারও আমাদের ইচ্ছা নাই। তারপরও আমার একটি কথা বলতে হয় ওনাদের কথায়, চিফ নির্বাচন কমিশনার সাহেব জুডিশিয়াল ডিপার্টমেন্টের লোক, সারা জীবন উনি বিচারকের চেয়ারে বসেছেন, আমরা জানি ওনার ব্যাকগ্রাউন্ড। আমি বলবো বসেছেন। উনি যদি ওনার এই জীবনের বিবেক দিয়ে বিচার করতে চায়, হয়তো সেই আলোকে দু একটি কথা বলেছেন বিবেক, উনি সেটা পারবেন না। এ কারণেই
নির্বাচন কমিশনারের কিচ্ছু করার ক্ষমতা নাই এদেশে। সুষ্ঠু নির্বাচন বলেন আর যাই বলেন, ওনাদের একটা এসিড টেস্ট কুমিল্লায় নির্বাচন হইল সিটি কর্পোরেশনের ভিতরে, সকলগুলা একদম শহরের ভিতরে সেন্টারগুলা, সেই নির্বাচন উনি সেটা ব্যর্থ হয়েছে। অসহায়ের মতো নির্বাচনের সংজ্ঞাটা কি? নির্বাচন কেন্দ্রের পরিবেশ, ভোট গ্রহণ, ভোট গণনা, ভোট প্রকাশ করা, ডিক্লেয়ার করা, সবকিছু মিলিয়ে সর্বশেষ এক টেলিফোনে 45 মিনিট হয়েছে। নির্বাচন কমিশন কিন্তু ব্যাখ্যা থাকবে। আমি আসি, আপনাকে বলেন, আমাদের কথা হইল আমরা এই নির্বাচন কমিশনারের কোনো আমন্ত্রণ আমরা যাব না। আমরা পূর্বে বলেছি, এখনো বলি, সরকারের চার দাওয়াত আমরা যাব না। আমরা 18 সনে গিয়েছিলাম, 18 সনে আমরা গিয়েছিলাম। আমাদের কথা, এই সরকারের চার দাওয়াতে যান আর যে দাওয়াতে যান, এই সরকার সুষ্ঠু নির্বাচন করতে পারবে না, বিগত দিনের প্রমাণ বহন করে না। কিন্তু এখনই আপনি আগেই 1.5 বছর আগেই যদি আলোচনার দরজাটা আপনারা বন্ধ করে দেন, পূর্বের কথা আমি বলতে, আপনারা দেখেন ফখরুল ইসলাম আলমগীর মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বসে গণভবনে বিগত দিনে কি হয়েছিল আপনি সব জানেন, একটা পূরণ করে নাই। বিএনপির জীবনে 73 সনেও যাদের জামানত বাজেয়াপ্ত হয় নাই, তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে আগের দিন ভোটে। আমি শুধু এটুকুই বলবো, আমাদের স্পিচ একদম স্পষ্ট, এদেশের মালিক জনগণ, জনগণের মালিকানা জনগণের কাছে আমরা ফিরিয়ে দিতে চাই। আমরা কারা? আমরা এই জনগণের প্রতিনিধিত্ব করি, জনগণের রাজনীতি করে বিএনপি। বিএনপি এদেশের ভোটের অধিকার 14 সন 18 সন, মাঝখানে যত স্থানীয় সরকার নির্বাচন হয়েছে, এদেশের ভোটের এক নায়কতন্ত্র কায়েম হয়েছে, অলিখিত বাকশাল কায়েম হয়েছে, সেইটাকে এই ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা নির্বাচনকালীন সময় একটি দলমত নিরপেক্ষ একটি সরকার হবে, সেটা যে নামে তত্ত্বাবধায়ক সরকার অথবা নির্বাচনকালী সরকার, সেই সরকারের নেতৃত্বে ইলেকশন হবে, সেই ইলেকশনে বিএনপি যাবে। আর না হলে এই সরকারের নেতৃত্বে আমরা ইলেকশনে যাব না। সেই ইলেকশন কমিশনার যেই হোক, ওটা আমাদের তত্ত্বাবধায়ক বিষয় নয়। কথাবার্তা কারা বলছে, মানে কারা বলছে 75 থেকে 81 সাল পর্যন্ত, শেষের দিকে আছি আমরা না, 75 সাল থেকে 81 সাল পর্যন্ত ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য শুধু ভোট হ্যাঁ না ব্যালট বাক্স চিন্তায় শুধু এইটা না, যারে খুশি তারে মারছে। এখনো ক্যান্টনমেন্টে কান পাতলে কান্নার রোল শুনতে পাবেন। 81 মানে 75 থেকে 81 সাল পর্যন্ত যাকেই মনে হয়েছে যে ক্ষমতার জন্য আমার জন্য, তাকে গুলি করে মেরে। এই ব্যাপারে অনুরোধ করব প্রধান ভাইকে, 73 নির্বাচনেরটা কোনো কিছু তো ছিল না, নির্বাচনের বিষয়টা নাজমুল ভাই একটু অবতারণা করবেন এখানে। হ্যাঁ, বন্দুকের নল দিয়ে আমি নাজমুল ভাইকে লেখে নাই। তারা কিসের গণতন্ত্র? তারা গণতন্ত্র নষ্ট করেছে। আওয়ামী লীগ গণতন্ত্রে কখনো বিশ্বাস করে না। বঙ্গবন্ধুকে হত্যার পরে তারা হাজারো সেনা কর্মকর্তাকে হত্যা করেছে, গণতন্ত্র মানে না। হত্যা করার পরে এবং এরশাদ সাহেব কিন্তু তার পদ অনুসরণ করে তিনিও কিন্তু শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাকে হত্যা করেছেন। বাংলাদেশে যেভাবে গণতন্ত্রকে নষ্ট করছিল, আমার নেত্রী 81 সালে আসার পরে আমার নেত্রী গণতন্ত্রকে প্রতিবাদ করতে গিয়ে ভোট এবং ভাতের অধিকার নিশ্চিত করার জন্য আন্দোলন সংগ্রাম করে আজকে এই দল ক্ষমতায়, এবং আজকে বাংলাদেশ অর্থনৈতিক ভাবে উন্নয়নের দেশে রূপান্তর করেছে। এইসব গণতন্ত্র আমাদেরকে শোনায় না। নাজমুল্লাহ প্রধান ভাই, একদম সংক্ষিপ্ত আলোচনা যদি নাই হয়, সমাধান কিভাবে হবে? একদম ছোট্ট করে। সরকারের মানসিকতাটা যে এখানটায়, তাই না, সেই জায়গায় সংকটটা, সেই জায়গায় বিপদটা, সেই জায়গায় সরকার মানসিকতা হচ্ছে যে আমি ক্ষমতা ছাড়বো না। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মধ্যে সরকার পরিবর্তন হয়, তাই না, সরকার এই জায়গাটাই নেই। যেহেতু নেই, সেই কারণে, এবং এই মনন সরকার তৈরি করতে পেরেছে নিম্ন মানে প্রান্তের কর্মী পর্যন্ত, এটা গণতন্ত্রের জন্য বিপদ। এবং এই বিপদের কারণে আমরা এখান থেকে বের হওয়ার রাস্তা পাচ্ছি না। আমার ধারণা, সরকারের পক্ষে, সরকারের তো বিশাল সংখ্যক ভোট আছে, তাই না, সরকার এর আগে অপোজিশনে বসে সরকার ফাইট করে আবার পজিশনে আসছে, এটাই নিয়ম, তাই না। তাহলে সেখানটায় সরকার যদি মানসিকতা যদি এটা নিয়ে আসে যে গণতন্ত্রে জয় পরাজয় আছে, সরকারের বিরোধী দল আছে, পার্লামেন্টের বিরোধী দলের পদ ফিক্সড আছে, মন্ত্রীর পদমর্যাদা, তাই না, তাহলে এটা হতে পারে।
এই জায়গাটা যদি পরিষ্কার হয় মনের চিন্তার দিক থেকে, তাহলে এই সমস্যার সমাধান লাগবে অল্প। নিশ্চয়ই আমরাও সেটা আশা করি যে একটা এই সংকটের উত্তরণ ঘটুক। খন্দকার মাশরুকুর রহমান, জনাব নাজমুল হক প্রধান, জনাব আনোয়ারুল ইসলাম আনোয়ার, আপনাদের তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ। দর্শক আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।